কিন্তু অমুকে গালি দিচ্ছে, এটা দেখে সে খুব আনন্দ পায়। মানে আরে অমুক ভাই তো তমুক ভাইরে ফাটায় দিল, এটা সে বসে বসে দেখে। যেমন আপনি মোহাম্মদ আলী ফ্রেজিয়ারকে ঘুষি দিয়ে শোয়াই দিচ্ছে, হ্যাঁ। আমাদের যেমন একটা আনন্দ লাগে না, ওরকম এরা নিজেরা কোনো কথাবার্তা বলতে পারে না, এদের নিজেদের ভাষা নাই, এদের নিজেদের কোনো যুক্তি নাই, কিন্তু ধরেন আমি আর আপনি মারামারি করছি, এটা দেখে সে আনন্দে মানে আচ্ছা। মরে যায়, আরে ভাই খালেদ ভাই তো অমুক দিন তুষার ভাইরে শোয়াই দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনি দেখবেন এটা সত্যি সত্যি না তারা না লক্ষ্য। না, আপনার এই বক্তব্য ধরে এটা ছোট রিল হইতে পারে যে হ্যাঁ, হইতে পারে। দেখা গেল যে এটাতে আর আমরা শেষ প্রসঙ্গে আসি। যেমন আমি একবার মাশরাফির একটা সমালোচনা করেছিলাম, জি। আমি দেখলাম সবাই এটা করছে, মাশরাফিকে ধুয়ে দিলেন। হ্যাঁ। তা আমি তো ওরে ধুয়ে দেই নাই ভাই, ধুয়ে দিলে তো পরিষ্কার হয়ে গেল। আমি ওর গায়ে যে ময়লাটা লেগেছে আমি তাকে সতর্ক করেছি যে তোমার গায়ে ময়লাটা লাগবে না। দেখেন এত বছর পরে এসছে, ওই ময়লার কারণে তার প্রাইস গুলা লোকে ছুড়ে ফেলে দিচ্ছে, তার বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে। আমি কিন্তু বহু আগে তাকে সতর্ক করেছিলাম। এখন আমাকে নিয়ে তখন বলেছে মাশরাফিকে ধুয়ে দিলেন, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশে যদি একটা ক্রিকেটারকে আমি পছন্দ করি, প্রথমে সেটা মাশরাফি, দ্বিতীয় যদি পছন্দ করি সেটা সাকিব, তৃতীয় হচ্ছে তামিম, চতুর্থ হচ্ছে মুশফিক, পঞ্চম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন ধরেন আমি যদি কালকে একটা লিখি, যেমন এই যে 5 জনের নাম বললাম না, বলবে ফ্যাসিস্টের 2 দোসরের নাম বললেন তুষার। হ্যাঁ, না আপনাকে আমি ওর খেলা দেখতে পারবো না। আপনাকে এমনিতেই যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগ আর বলা হইতেছে এখন, এবং এই ধুয়ে দেওয়া এটা বলে কোনো লাভ নেই। আওয়ামী লীগ নিজে বিশ্বাস করে না আমি আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ যদি আমাকে নিজে বিশ্বাস করতে, আওয়ামী লীগ 16 বছরে আমার বাড়িতে অন্তত একটা লাড্ডু হইলেও পাঠাইতো। এই ধুয়ে দিলেন প্রসঙ্গে আমি প্রায় শুনি যে, মানে প্রায় শুনি না, দেখি খালেদ মহিউদ্দিনকে ধুয়ে দিলেন অমুক, ধুয়ে দিলেন, ধুইতে ধুইতে আমি একদম পরিষ্কার হয়ে যাচ্ছি। এই আর মানে এটা ভালো হইতেছে, একরকম ময়লা থাকতেছে না গায়ে। শহীদ ভাই, আমরা একটা শেষ প্রসঙ্গে আসি, আপনি এটা শুরু করবেন, আমি তুষার ভাই থেকে এটা জানতে চাইবো। অনেক দর্শক জানতে চাইতেছেন যে আসলে যার সাথেই দেখা হয়, যার সাথেই কথা হয়, আমরা বাংলাদেশিরা মানে মনে হয় যেন ভবিষ্যৎ নিয়ে খুব ভীত, এবং মনে হয় যেন ভবিষ্যতে কি হবে এটা ঠিক বুঝতে পারতেছেন না। এদের মধ্যে একজন আছেন, তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা যদি একটু প্রলম্বিত হইতো তাহলে হয়তো কিছু জিনিস ভালো হইতো, বিএনপি আসলে হয়তো অনেক দুষ্টামি শয়তানি হবে। আরেক দল আছেন আবার, তারা মনে করেন যে বিএনপি যত দ্রুত আসে ততই ভালো, কারণ বিএনপি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করে দেশটাকে একটা সঠিক পর্যায়ে নেয়ার ব্যাপারে নেতৃত্ব দিতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রকম কোনো পায়তারা করে আরও বেশি দিন থেকে যেতে চান। কিন্তু আসলে ভবিষ্যৎ নিয়ে কম বেশি সব পক্ষই আসলে একটু শঙ্কিত, মানে ভবিষ্যতে কি হবে আপনি যদি একটু ছোট করে বলেন, আমরা তুষার ভাইকেও একটু ছোট করে বলবো, একটু জ্যোতিষী কথা, আসলে ভবিষ্যৎটা কেমন দেখতে পান? না, ভবিষ্যৎ তো নিশ্চিত না, কারণ আমাদের তো 3-4টা টাইম লাইন, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন। এবং ডক্টর ইউনূস যেভাবে বলেছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন। তো এখন আপনি সংস্কার যে বৈঠকগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত্যের যে বৈঠক, সেখানে 164টার মধ্যে 100-র বেশি বিষয়ে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, মানে একমত হয়ে গেছেন। তো এখন অল্প কিছু কোথায়, মানে 70% সংস্কার একমত হয়ে গেছে। তো এখন ডিসেম্বরে নির্বাচন হতে পারে, এবং এই নির্বাচনের না হওয়ার জন্য ডক্টর ইউনূসের যতগুলো কথাবার্তা আছে সেখানে সবসময় শর্ত, এবং প্রেস উইং বা ওনাদের উপদেষ্টারা যখন বলেন যে এইটা যদি এরকম ভাবে সম্পূর্ণ করা যায় তখন এই নির্বাচন হবে। সেই কারণে অনেকে এরকম মনে করেন যে আমাদের দেশে নির্বাচন কবে হবে তার কোনো ঠিক নাই। এবং আমার কাছে মনে হয় যে এটা আসলেই কথার কথা নয়, এটা অনেক বিশ্বাসের মধ্যে চলে গেছে যে নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকারের একদম স্পেসিফিক একদম স্বচ্ছতা নেই। আর হলো যে আপনি নির্বাচন হলে কি হবে আর নির্বাচন না হলে কি হবে, নির্বাচন না হলে কি হবে এটা আমরা গত 11 মাসে বুঝে ফেলেছি। এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূসের উপরে অবশ্যই মানুষের অনেক প্রত্যাশা ছিল। মানুষ সেই প্রত্যাশার ফানুস থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি ওই আগস্ট মাসে ওনার যে পপুলারিটি ছিল আর এখন মানুষ যেভাবে তাকে মূল্যায়ন করে, সেই মূল্যায়ন যদি ওনাদের লোকেরা ঠিক মতো ফলো করে তাহলে ওনারাই বুঝতে পারবেন যে ওনাদের কি অবস্থা। দেশ পরিচালনার বিষয়ে ডক্টর ইউনূস সরকারের একেবারে চরম ব্যর্থতা। মানে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, দেখবেন যে তাদের ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এখন বিএনপি একসময় ক্ষমতায় ছিল, এবং বিএনপি যদি পরে ক্ষমতা যায়, বিএনপির অনেক দোষ ত্রুটি ছিল, তাদের বিরুদ্ধে অনেক কথা বলা যায়, তারাও একসময় দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল, অনেক আরো 10টা কথা বলা যায়। বাট এই দেশের জন্য এখন একটা রাজনৈতিক সরকার এবং একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা না হওয়া পর্যন্ত আসলে জনগণের আস্থা যেভাবে ফিরবে না, একইভাবে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, উন্নয়ন সহযোগী দেশগুলো, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, তাদেরও আস্থা ফিরবে না। এবং আস্থা যে নাই, ফিরবে না, এটা তো আমরা বুঝতে পারছি। আমরা অনেক ঢাকঢোল পেটিয়ে এই যে সম্মেলন করলাম, আমাদের দেশে অনেকে চলে আসবেন, কোটি কোটি ডলার পাইপলাইনে আসবে এবং তারা ইনভেস্ট করবেন, আমরা কিন্তু বাস্তবত সেগুলো দেখতে পাচ্ছি না। সুতরাং একটি নির্বাচিত সরকার আসাটা খুব জরুরি, এবং নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত করে বলা যায় না, বাট এই সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালোভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করতে পারেন, করে দেখতে পারেন।
আমরা কেন তাদেরকে সুযোগ দেব না, সেটাই হলো কথা। কারণ গণতন্ত্রে তো আপনার একটা নির্বাচিত সরকার লাগবে। আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। এই প্রসঙ্গে, ভবিষ্যৎ প্রসঙ্গে আপনার। আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবন চিরস্থায়ী না, মানুষ অমর না। তারপর হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে হয়। আর আহ, আর কোনোভাবেই আমাদের যে আমি বলবো যে আহ, মানুষের যে আশা, সেই আশা কোনোভাবেই পরাস্ত হয় না। এখন ক্ষমতা চিরস্থায়ী না, আহ, জীবনও চিরস্থায়ী না, এবং বয়সও একই জায়গায় আটকে থাকে না মানুষের। তাই আমরা চাই বা না চাই, বাংলাদেশের মানুষের বয়স বাড়বে, এবং আজকে যারা ছাত্র তরুণ যারা দল তৈরি করেছেন, একটা সময়ের প্রয়োজনেই তাদেরকেই দেশটা চালাতে হবে। ফলে তাদের মধ্যে যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি তৈরি করা না যায়, তাহলে ভবিষ্যৎ আসলে খুব ভালো না। কেননা এটা তো স্বাভাবিক যে ডক্টর ইউনূস অমর না, শেখ হাসিনা অমর না, খালেদা জিয়া অমর না। ফলে একটা প্রজন্ম চলে যেতে বাধ্য হবে। এই ক্ষমতা যারা আছেন, এই ক্ষমতা তো তারা চিরস্থায়ীভাবে ভোগ করতে পারবেন না, কারণ ক্ষমতা তাদেরকে ছাড়তেই হবে। ফলে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত না করে তাদেরকে যেভাবে তাদেরকে যেভাবে যেখানে সেখানে ঘেরাও করে দাবি আদায়, তাদেরকে কোলে তুলে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে দিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা একটা বিরাজনীতিকীকরণের স্টেপ, এবং এই বিরাজনীতিকীকরণ কোনোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। তাই আমি আশা দেখি কোন জায়গায়, যে মানুষ শেষ পর্যন্ত পরাস্ত হয় না, মানুষ শেষ পর্যন্ত লেসার অফ দি এভিল অথবা বেটার অফ দি টু এইটাকে বেছে নেয়। ফলে মানুষ সবসময় ভালোর দিকে যাবে, এবং মানুষ যত আক্রান্ত হবে মানুষ তত ঘুরে দাঁড়াবে। এবং এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার একটা জায়গা হচ্ছে নির্বাচনে ভোট দিয়ে মানুষ যদি দেখে যে সেই ভোটের মর্যাদা তারা পাচ্ছে না, তাহলে তারা সেই ভোট আরেকজনকে দিবে। এবং এইভাবে দিতে দিতে যারা এখন 2% ভোট পাচ্ছেন, আজকে থেকে 20 বছর পরে তারা হয়তো 60% ভোট পাবেন, 50% ভোট পাবেন। এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র একদিনে দেশ বদলায় না। কোন দেশ যারা গণতান্ত্রিক ভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে গিয়েছে, তারা তাদের উন্নয়নকে অস্থিতিশীল করে নাই। কারণ উন্নয়নের স্থিতিশীলতা, তাদের শিক্ষার স্থিতিশীলতা, তাদের সমাজের স্থিতিশীলতা, এই সবকিছু নির্ধারিত হয় জনগণের বেছে নেওয়া লোকদের মধ্যে দিয়ে। এবং জনগণ এই খারাপকে বাদ দেওয়া এবং ভালোকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া, এটা যখন শিখে ফেলে, তখন সেই সব দেশ আর পিছিয়ে যায় না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। অলিভার ক্রমওয়েল, তিনি ইংল্যান্ডের রাজাকে গণতন্ত্রের কারণে পরাস্ত করে তাকে কিন্তু হত্যাও করিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন রাজতন্ত্র ফিরে এসেছে, তখন অলিভার ক্রমওয়েল নাই, তার কঙ্কালকে কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছে। ফলে মনে রাখতে হবে যে প্রতিহিংসার রাজনীতি এইভাবেই প্রতিহিংসা চরিতার্থ করে। তাই আজকে তরুণদেরকে প্রতিহিংসার রাজনীতি না শিখিয়ে উদারতার রাজনীতি শেখানো দরকার। আজকে তাদেরকে বোঝানো দরকার যে আগামীকাল ক্ষমতা না পেলেই তোমার ক্ষমতার যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা, সেটা চরিতার্থ না হওয়ার সুযোগ নাই। কেননা সময় তোমাকে সেই সুযোগ এনে দেবে। তোমার প্রয়োজন হচ্ছে নিজেকে ক্ষমতা নয়, দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। সেই দায়িত্ব পালনের জন্য লেখাপড়ায় আমাদেরকে ফেরত যেতে হবে, কর্মসংস্থানে ফেরত যেতে হবে, উন্নয়নের যে গতিধারা সেইটাকে অব্যাহত রাখতে হবে। সেই জায়গাতে এসে আমাদেরকে বিদেশিদের সঙ্গে নেগোশিয়েট করার ক্ষেত্রে দক্ষতা দেখাতে হবে। আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে হবে, আমাদের বাণিজ্যের উন্নতি করতে হবে। সেই সব বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত আছি প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে। কিন্তু তুষার ভাই, আপনার কথা শুনে যদি এরকম মনে হয় যে আপনি প্রমাণিত বা পরীক্ষিত বা আগের দৃষ্টান্ত আসে এরকম খারাপ লোকদের চান, যা বনাম যারা ভবিষ্যতে খারাপ হইতে পারে ওদের জায়গাটা আটকায়া, এটা কি আপনি আসলে খুব ন্যায় বিচার করতেছেন? খারাপ হইতে পারে, ভবিষ্যতে খারাপ হইতে পারে, আপনি তো জানেন না যে ওরা খারাপ কিনা। আমি আপনাকে বলি, আপনি পুরান খারাপ লোকগুলিরে সামনে রাখতে চান বা ভালো, মানে হ্যাঁ, আপনাকে আমি উত্তর দেই। এক এপিএস এর উপদেষ্টা দুর্নীতির অভিযোগে সরে যেতে বাধ্য হয়েছেন। আরেক বলেছেন যে তিনি নাকি তাকে বকে দিয়েছেন ভালো করে, কারণ বউকে তদবিরের মাধ্যমে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি রেড ক্রিসেন্টে যান, সেখানে গিয়ে দেখেন কিভাবে দুর্নীতি হচ্ছে। আপনি স্বাস্থ্য উপদেষ্টার কাছে যান, দুইটাকে সরাতে হয়েছে দুর্নীতির জন্য। আপনি দুদকে যান, দুদক অতীতের মামলার সাথে সাথে বর্তমানে তদন্ত করতে বাধ্য হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, প্রথম ভাত টিপলে পরে হাড়ির চাল টের পাওয়া যায়। বাংলাদেশে এরকম অনেক না তুষার ভাই, সেটা বোধহয় দিন আর ভাতের জন্য, সেটা বোধহয় দিন আর ভাতের জন্য তত সত্য, মানুষের জন্য অত সত্য নাও হইতে পারে। ডিম আর ভাতের চাইতে মানুষের বেলা এটা বেশি সত্য হয়, কারণ মানুষের বেলা তার প্রাথমিক আচরণের মধ্যে এটা প্রমাণিত। আমি আপনাদের বলি, মেসিকে যখন আপনারা খুব মর্যাদা করেন, ম্যারাডোনাকে, পেলেকে বলেন কি জানেন, সে কাগজের ঠোঙ্গা দিয়া
বল বানায় বল খেলতো। কিনছে, হ্যাঁ। কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় খেললে যদি মেসি ম্যারাডোনারে বোঝা যায়, তাহলে কাগজের ঠোঙ্গায় টাকা নিলেও বোঝা যায় যে কোন রাজনীতিবিদ দুর্নীতিবাজ হতে যাচ্ছে।